আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আমরা বর্তমানে একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা সবাই জানো যে করোনা ভাইরাস পুরো বিশ্বে ব্যাপক আকারে ছড়িয়েছে। এই ভাইরাসটি কোভিড-19 নামে পরিচিত। কোভিড-19 CO বোঝায় করোনা, VI ভাইরাস এবং ডিতে ডিজিজ, এবং যেহেতু 19 সালে এসেছিল এই জন্য বলা হয় কোভিড-19। এবং এই ভাইরাসটির প্রতিরোধ সম্পর্কে, ভাইরাসটি থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো, কিভাবে নিরাপদে থাকবো, এর মধ্যে তোমরা হয়তো বা জেনে গেছো যে আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সেই সঙ্গে সরকারি বিধি নিষেধগুলো আমরা মেনে চলব, এবং এভাবে আমরা ইনশাল্লাহ অবশ্যই এই রোগ থেকে বেঁচে থাকতে পারব। যাই হোক, বেশ অনেকদিন বিদ্যালয় বন্ধ থাকার কারণে আমাদের পড়াশোনা একটা বিরতি চলে আসছে। আসলে আমাদের পড়াশোনায় বিরতি দিলে চলবে না, কারণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, জেসি পরীক্ষা, খুবই গুরুত্ব দিয়ে আমাদের লেখাপড়া চালিয়ে দিতে হবে, কোনোভাবেই সময় নষ্ট করা চলবে না। এই জন্য আমরা আশা করবো তোমরা সবাই অনলাইনের ক্লাসগুলো অনুসরণ করবে এবং সেই অনুযায়ী গুরুত্ব দিয়ে লেখাপড়া চালিয়ে যাবে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আমি তোমাদের ক্লাস নিব। আমি নাজিয়াতুল কুবরা, পারুলিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিষ্করণ, এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। এবং আমাদের পাঠ হচ্ছে 1 থেকে 3 উদ্ভিদের সমন্বয়, এবং পাঠ 4 ও 5 স্নায়ুতন্ত্র, উদ্ভিদের সমন্বয়, এবং পাঠ 4 ও 5 স্নায়ুতন্ত্র এই সম্পর্কে আমরা জানব। আচ্ছা, তো আমরা জানি যে প্রতিটি জীবে বৃদ্ধি, বিকাশ, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি গ্রহণ এবং সে অনুযায়ী উদ্দীপনা গ্রহণ এবং সে অনুযায়ী সাড়া প্রদান অর্থাৎ প্রতিক্রিয়া সৃষ্টি, এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। এবং উদ্ভিদ এবং প্রাণীর প্রতিটি কোষেই আমরা জানি যে বিভিন্ন ধরনের জৈবিক কার্যাবলী, শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে, এবং এই যে কাজগুলো সম্পন্ন হয়ে থাকে এবং এগুলো একটি কাজ আরেকটিকে বাধা প্রদান করছে না, এবং একই সঙ্গে একযোগে কাজগুলো অবিরাম চলছে। তো এই যে একটি কাজ আরেকটিকে বাধা প্রদান করছে না এবং কাজগুলো প্রত্যেকটি কাজেই যার যার মতন করে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে একটি নিয়ম মেনে চলছে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব হচ্ছে? এই যে এতগুলো কাজ সুশৃঙ্খলভাবে চলছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক ধরতে পেরেছ। এটা প্রত্যেকটা কাজের মধ্যেই একটা সমন্বয়ের সৃষ্টি হচ্ছে। এই সমন্বয়ের মাধ্যমেই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। আচ্ছা, তো এই যে সমন্বয় উদ্ভিদ এবং প্রাণীতে যে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সৃষ্টি হচ্ছে, এই সমন্বয় সৃষ্টির জন্য এর পিছনে কোন জিনিসটির ভূমিকা গুরুত্বপূর্ণ বা কোন জিনিসটির ভূমিকা পালন করছে, সেটি হচ্ছে হরমোন। হ্যাঁ, উদ্ভিদ এর ক্ষেত্রে হরমোন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে উদ্ভিদের বিভিন্ন কাজগুলোর মধ্যে সমন্বয় আনার জন্য। এবং প্রাণীর ক্ষেত্রে হরমোন এবং স্নায়ুতন্ত্র এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অর্থাৎ সমন্বয় করে যাচ্ছে।
ক্ষেত্রে হরমোন নিঃসরণের জন্য আলাদা কোনো গ্রন্থি থাকে না। উদ্ভিদের প্রতিটি কোষে এই হরমোন উৎপন্ন হতে পারে। আর প্রাণীর ক্ষেত্রে হরমোন নিঃসরণের জন্য আলাদা গ্রন্থি থাকে এবং স্নায়ুতন্ত্র থাকে, যে স্নায়ুতন্ত্রটি পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে তার উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করছে। তো আজকে আমরা জানবো, প্রথমে জানবো যে পাঠ 1 থেকে 3 উদ্ভিদের সমন্বয়। তোমাদের বইয়ের 45 পৃষ্ঠায় রয়েছে যে পাঠ 1 থেকে 3 উদ্ভিদের সমন্বয়। প্রথমে আমরা এই বিষয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমরা দেখে নিই যে আজকে পাঠ থেকে আমরা কি কি বিষয় শিখতে পারবো। শিক্ষার্থীরা দেখে নিই, উদ্ভিদের সমন্বয় ব্যাখ্যা করতে পারবো, মানুষের ক্ষেত্রে সমন্বয় ব্যাখ্যা করতে পারবো, ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোন ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার হরমোনের নাম ও কাজ ব্যাখ্যা করতে পারবো, স্নায়ুতন্ত্র ও স্নায়ুকোষের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবো এবং স্নায়ুকোষের গঠন বর্ণনা করতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে পাঠ 1 থেকে 3 উদ্ভিদের সমন্বয়। আচ্ছা, আমরা জানলাম যে সমন্বয় উদ্ভিদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম। আমরা এটাও জানি যে উদ্ভিদের জীবন চক্রে যে কতগুলো ধাপ, পর্যায়ক্রমে কতগুলো ধাপ আসে, যেমন অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও বিকাশ, তারপর পুষ্পায়ন অর্থাৎ ফুল উৎপাদন, পুষ্পায়ন, তারপর ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা। এই যে জীবনচক্রের ধাপগুলো, এই ধাপগুলো এর সুষ্ঠু বিকাশের জন্য কি প্রয়োজন? পানি, মাটি, আলো, সূর্যের আলো, এগুলো প্রয়োজন। এই উপাদানগুলো অতীব জরুরি, আমরা জানি। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন যে এই উপাদানগুলো ছাড়াও আরও একটি উপাদান উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। উদ্ভিদের জীবন চক্রের এই পর্যায়গুলো সম্পূর্ণ হওয়ার জন্য খুবই প্রয়োজন। আর সেই জিনিসটির নাম কি? সেই জিনিসটি হচ্ছে হরমোন। এবং উদ্ভিদের ক্ষেত্রে হরমোনকে বলা হয় ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোন, অথবা বৃদ্ধিকারকও বলা হয়, বৃদ্ধিকারক বস্তুও বলা হয়। আচ্ছা, এই আমরা জেনেছি এর মধ্যে যে ফাইটোহরমোন উদ্ভিদ কোষে উৎপন্ন হয় এবং এর বৈশিষ্ট্য হচ্ছে কি, এটি কোষে উৎপন্ন হবে এবং এটি বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোনো কোষে গিয়ে সেখানকার কার্যাবলীকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, সেখানকার কার্যাবলীকে নিয়ন্ত্রণ করবে। তাহলে ফাইটোহরমোন আমরা কি বলতে পারি? যে ফাইটোহরমোন হচ্ছে এক বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা উদ্ভিদ কোষে সৃষ্টি হয়ে উৎপত্তি লাভ করে বাহিত হয়ে দূরবর্তী কোনো কোষে গিয়ে সেখানকার কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হচ্ছে ফাইটোহরমোন। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন ফ্লোরিজেন, এটা একটা হরমোন। এই হরমোনটা উদ্ভিদের পাতায় থাকে। উদ্ভিদের পাতায় উৎপন্ন হয় ফ্লোরিজেন হরমোনটি। এই হরমোনটি পাতা থেকে স্থানান্তরিত হয়ে কোথায় যায়? উদ্ভিদের পত্র মূলে, এবং উদ্ভিদের পত্র মূলে স্থানান্তরিত হয়ে যে পত্র মুকুল, সেই পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে এবং পুষ্প মুকুলে পরিণত করার ফলে কি হয়? সেখানে ফুলের সৃষ্টি হয়। তাহলে আমরা কি জানতে পারলাম? যে ফ্লোরিজেন হরমোনটি উদ্ভিদের ফুল সৃষ্টিতে ভূমিকা রাখে। তো এরকম আরো কিছু হরমোন আছে, যেমন অক্সিন, জিবরেলিন,
সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বিভিন্ন ধরনের হরমোন আছে। এবং এই হরমোনগুলো উদ্ভিদের বিভিন্ন ক্ষেত্রে, জীবনচক্রের বিভিন্ন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এবং এই হরমোনগুলোর অভাবেও যেমন পুষ্প গাছে ফুল ধরবে না, বা গাছটি ঠিক মতন বড় হবে না, বা অকালে ফল ঝরে যাবে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা কয়েকটি হরমোনের নাম আমরা এখানে লিখি। অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, এছাড়া আছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এবং আরো অনেক হরমোন আছে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যেটা, সেটা কি করে, উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সাহায্য করে। আর এখানে আমরা দেখছি যে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এই তিনটি হরমোনকে বলা হয় বৃদ্ধিকারক হরমোন। আর ইথিলিন এবং অ্যাবসাইসিক অ্যাসিড, এই হরমোনকে বলা হয় বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। এই যে অক্সিন হরমোনটি, এই হরমোনটি সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী চার্লস ডারউইন। তিনি উদ্ভিদের ভ্রূণ মুকুলাবরণের উপর আলোর প্রভাব পরীক্ষা করতে গিয়ে তিনি এই অক্সিন হরমোনটি আবিষ্কার করেন। এবং এই অক্সিন হরমোনটি এটি শাখা কলমের মূল গজাতে সাহায্য করে এবং ফলের অকাল ঝরে যাওয়া রোধ করে। আমরা দেখি যে অনেক সময় গাছের ফল পরিপক্ক হবার আগেই গাছ থেকে ফল পড়ে যায়, পরিপক্ক হবার আগে। যদি আমরা সেখানে অক্সিন হরমোন প্রয়োগ করতে পারি, তাহলে গাছের ফলগুলো অপরিপক্ক অবস্থায় পড়ে যাবে না। আচ্ছা, তারপর জিবরেলিন হরমোন। এই হরমোনটি বীজপত্রে থাকে, উদ্ভিদের চারা গাছে থাকে, বা পাতার বর্ধিষ্ঠ অঞ্চলেও থাকে। এবং এই হরমোন উদ্ভিদের যে পর্বমধ্য থাকে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। তার মানে কি, উদ্ভিদকে লম্বা হতে সাহায্য করে। যদি কোনো খাদ্য উদ্ভিদে এই জিবরেলিন হরমোন প্রয়োগ করা যায়, তাহলে গাছগুলো কি হবে, লম্বা হবে। এছাড়া জিবরেলিন হরমোন বীজের সুপ্তাবস্থা কাটাতেও সাহায্য করে। তারপর আমরা দেখছি যে ইথিলিন হরমোনটি, এটি একটি গ্যাসীয় পদার্থ এবং এটি ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন হরমোন কোথায় থাকে? এটি উদ্ভিদের পাতা, মূল, ফল, ফুলে এই হরমোন থাকে এবং এই হরমোন বীজের সুপ্তাবস্থা কাটাতেও সাহায্য করে এবং ফুল সৃষ্টির সূচনা করে। তবে এই হরমোনটি উদ্ভিদের পাতা, ফুল এবং ফল ঝরে পড়া ত্বরান্বিত করে। মানে গাছ থেকে এই হরমোনের প্রভাবে উদ্ভিদের পাতা, ফুল এবং ফল দ্রুত ঝরে যায়। আচ্ছা, আমরা এই হরমোন সম্পর্কে জানলাম। আশা করি তোমরা ফাইটোহরমোন কি এবং এর উদাহরণগুলো এবং এর কাজগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো।
তো ফাইটোহরমোন এর সংজ্ঞাটা আমি আবার বলছি যে ফাইটোহরমোনটা কি, যে ফাইটোহরমোন হচ্ছে একটি বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা উদ্ভিদের কোষে উৎপন্ন হয় এবং